প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে আমি শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংলাপে নির্বাচনী প্রাধান্য, রহস্যময় ব্যাংক হিসেবে ভোটের আগে নগদ লেনদেন। দৈনিক সমকাল, সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির, ভারতে প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস, রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই। দৈনিক যুগান্তর, নির্বাচনী রোডম্যাপের তাগিদ, দ্রুত নির্বাচন কমিশন গঠন করুন সংলাপ শেষে মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব, ন্যূনতম সংস্কারে ঐক্যমতের পরেই নির্বাচন। কালের কণ্ঠ, শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ব্যবসায়ীদের, দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ। ব্যাংকগুলোতে ডাকাতি শুরু 2013 থেকে 14 সালের পর থেকে। বাংলাদেশ প্রতিদিন, কি হলো সংলাপে? নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি, আগে সংস্কারে গুরুত্ব দিল জামায়াত। মানবজমিন, নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি, সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। খবরের কাগজ, নির্বাচনী রোডম্যাপ চায় দলগুলো, তত্ত্বাবধায়ক পুনর্বহাল প্রয়োজন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ুক, কেমন সংস্কার চাই। আজকের পত্রিকা, আগে ভোট দাবি বিএনপির, জামায়াত চায় সংস্কার। যায় দিন, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিপরীত মেরুতে বিএনপি জামায়াত। গণঅভ্যুত্থানের স্পিড বিরোধীরা সরকারে কেন ইনকেলাব। সময়ের আলোর শিরোনাম, ধরাছোঁয়ার বাইরে তারা, শেখ হাসিনার স্বজনরা কেউ গ্রেপ্তার হননি। কালবেলা, রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। দৈনিক জনকণ্ঠ, রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির। দৈনিক করতোয়া, বিএনপি নির্বাচন ও জামায়াত সংস্কার চায়, প্রধান উপদেষ্টার সাথে সংলাপ। শরীফ, আপনি নিশ্চয় শিরোনামগুলো শুনলেন। অধিকাংশ পত্রিকার শিরোনামই একই, যে নির্বাচনী এই যে সংলাপ হবে নাকি সংস্কার আগে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সাথে গতকাল বসলেন। বিএনপি নির্বাচন আগে দাবি উপর জোর দিয়েছে এবং জামায়াত সংস্কার পরে নির্বাচন চেয়েছে। তারপরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, যেমন আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন, এই ধরনের নানা ধরনের কথাবার্তা হয়েছে। তো এই যে সংলাপ হলো, কি হলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। তার আগে আপনাকে আমি জিজ্ঞেস করি যে আমরা যখন ভাত খাই, আমরা ভাত এবং তরকারি কিন্তু একসঙ্গে খাই। আমাদেরকে বলতে হয় না যে কি খাচ্ছে, ভাত এবং তরকারি। তো নির্বাচন এবং সংলাপ, এটা কোনোটার প্রতিদ্বন্দ্বী না, পরস্পর বিরোধী না। আমরা দুটোই চাই। আমরা এই কারণে দুটো চাই যে মনে করি যে এই দেশের মালিক যেহেতু জনগণ, প্রায় 15 বছর জনগণ সেই মালিকানার থেকে বঞ্চিত ছিল এবং তাদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, তাদের মধ্যে যে অভিমান, তাদের মধ্যে তারা যে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছিল, তার বহিঃপ্রকাশটা ঘটেছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যারা ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো রেষারেষি ছিল না, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না শেখ হাসিনার সঙ্গে অথবা তার দলের বা তাদের মন্ত্রীদের সঙ্গে। প্রবলেমটা কি ছিল, সমস্যাটা কি ছিল? আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। ভোটবিহীন একটা সরকার প্রায় 1 দশক তারা ক্ষমতায় ছিল এবং এই যে ভোটারবিহীন, ভোটারকে প্রয়োজন নেই এবং এমন একটা সিস্টেম তারা দাঁড় করেছিল যেখানে তাদের দলের নেতাকর্মীরা পর্যন্ত ভোট কেন্দ্রে যেতেন না, ভোট দিতে যাওয়ার দরকার প্রয়োজন ছিল না আর কি। তো এর ভেতর থেকে সরকারের যে বাকি যে সমস্যাগুলো,
আপনি সেটা দুর্নীতি বলেন, দলীয়করণ বলেন, স্বজনপ্রীতি বলেন, পুলিশের যে অনিয়মগুলো বলেন, প্রশাসনের যে ঘুষ দুর্নীতি বলেন, সবগুলোর সূত্রপাত হচ্ছে জনগণবিহীন একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণে। সুতরাং এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে দূরত্বটা সেটাকে আপনাকে কমিয়ে আনতে হবে, এবং কমিয়ে আনার উপায়টা হচ্ছে জনগণকে তার অধিকারটা ফিরিয়ে দেওয়া, সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, নীতি নির্ধারণে তার ভূমিকা রাখার সুযোগ দেওয়া, এবং তার মাধ্যমটা হচ্ছে নির্বাচন। সুতরাং আপনি একই সঙ্গে সংস্কারের কাজও করতে পারেন, নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করতে পারেন। আপনি যদি দুটোকে বিচ্ছিন্ন করে ফেলেন, আপনি অনেকগুলোর এই কথা বললেন, আমি এই যে ডেইলি স্টার দেখলাম, ডেইলি স্টারে বিএনপি, জামাত এবং বাম গণতান্ত্রিক জোটের 3 পক্ষের যে দাবিগুলো সেগুলো আছে। বাম গণতান্ত্রিক জোট এরকমের কথা বলেছে যে দুটো প্যারালালি চালানো যায়, আপনি একটার বাদ দিয়ে আরেকটা, এটাকে না হলে সেটা না, শুধুমাত্র এর ভেতর থেকে আপনি যখন আলাদা করে ফেলবেন যে আমি শুধুমাত্র সংস্কার চাই, তার মানে হচ্ছে আপনি জনগণের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রতি গুরুত্বটা আপনি কম দিচ্ছেন। আপনি এই যে গ্রামে যাবেন একটা রাস্তা, সেই রাস্তাটা আপনি মাটির রাস্তাও হতে পারে, সেটাকে প্রয়োজনে আপনি ইট সোলিংও করতে পারেন, অথবা সেটাকে মহাসড়কও করতে পারেন। নির্বাচনের পথে যাওয়ার জন্য, এবং আপনার মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যেটা বলেছিলেন যে আমরা আমাদের নিজেদের যে পেশায় সেখানে আমরা ফেরত যেতে চাই। বিমানবন্দরে বসে বলেছিলেন যে আমাদের প্রত্যেকেরই পেশা আছে, সেখানে ফেরত যেতে চাই। অর্থাৎ তার প্রথম দিনেই যে কথাটা ছিল যে সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে চান, এই প্রত্যাশা তার মধ্যেও আছে, এই অঙ্গীকারটা তার মধ্যেও আছে। সেটি আমি মনে করিয়ে দিই, যদি আপনি এখানকে এই জায়গাটায় যদি বিচ্ছিন্ন করে ফেলেন, আপনি যদি মনে করেন যে আগে এই কাজগুলো করে তারপরে নির্বাচন, আপনি দুটো কাজই একই সঙ্গে করতে পারেন। নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যে বক্তব্যটা দিয়েছে, সরকার চাইলে এই বক্তব্যকে গুরুত্ব নিয়ে পদক্ষেপগুলো নেওয়া যায়। নির্বাচন করতে চায় হলে তো আপনাকে নির্বাচন কমিশন, এগুলো অবশ্যই আপনার লাগবে, এগুলো অবশ্যই আপনার লাগবে। আপনি নির্বাচনী আইন, এটা আপনার কিন্তু বছরের পর বছর দরকার নেই প্রণয়ন করার জন্য। তো এই যে জায়গাগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো যে কথাগুলো বলছে, আপনি যদি সেটাকে একটু বিশ্লেষণ করেন, তাহলে আমার কাছে ধারণা যে একদিকে যেমন নির্বাচনের আকাঙ্ক্ষাটা এখানে আছে, দাবিটা আছে, আবার নির্বাচনকে বিলম্বিত করারও কতগুলো চেষ্টা আছে। এবং এই যে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না, আমি এটা প্রয়োজন মনে করি না। আমি মনে করি যে ওই যে ভাত খাওয়ার কথা বললাম, ভাত এবং তরকারি আলাদা দরকার নেই, একসঙ্গে দুটো তো চলতে পারে, একসঙ্গে দুটো চলতে পারে যখন। তবে রাজনীতি তো কৌশলের খেলা, এক একজনের কৌশল এক এক রকম। এই যে কেউ যদি যারা দেখছেন, কৌশলের কথা আপনি বললেন, কেউ কেউ হয়তো মনে করছে যে সংস্কার প্রশ্নে একটু সময় নিলে আমাদের দল গোছাতে আরো, আমি ওই জায়গাটায় আসছি। ধরেন যে এই সময়কালে বিএনপি, আমার দৃষ্টিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপি একটা সংকটের মধ্যে আছে। সংকটের মধ্যে আছে গত 15 বছরে তাদের উপরে যে নিষ্ঠুর নিপীড়ন, দানবীয় শাসনের কারণে তারা যে নির্যাতিত হচ্ছিল। গত কয়েকদিন ধরে আপনি দেখছেন, 2 মাস ধরে বিএনপির কিছু কর্মীর মানে অতিরিক্ত প্রতিক্রিয়া এবং নানা রকমের অন্যায় কাজ, যে অন্যায় কাজ বিএনপি স্মরণকালের সবথেকে কঠোর অবস্থানে যাওয়ার পরেও আমার দেখা মতে যে বিএনপি তার সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করার জন্য এত কঠোর অবস্থানে কখনো যায়নি। সেদিন একজনে মানে ঠাট্টা করে লিখেছে যে বিএনপির অনেক কর্মীকে হাসিনা পারে নাই দমাইতে, তারেক পারছে না থামাইতে। তো এই ঘটনায় বিএনপি বিব্রত হচ্ছে প্রতিনিয়ত। আর এর বাইরে যারা মানে একটু সময় নিতে চায়, তারা দলটাকে গুছিয়ে নিতে চায়। আবার কেউ কেউ দাবি তুলছে যাদের একেবারে শক্তি সামর্থ্য বলতে কিছুই নাই, ফেসবুক কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক, এমনকি নির্বাচনে একটা মানে চেয়ারম্যান হওয়ার মতো সেই জনসমর্থন, নির্মোহ জায়গা থেকে বললাম, আমি নির্মোহ জায়গা থেকে বলছি। এরা এসে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। আওয়ামী লীগ যে গত 15 বছর এবং সর্বশেষ গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা, কি ভূমিকা, সে একটা হত্যাকারী দানবের ভূমিকা এসেছিল। অবশ্যই তার জন্য তাকে জবাবদিহি করতে হবে, তাকে মানুষের সামনে এসে বলতে হবে, আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। এই ঘটনার জন্য আপনি শুধু সরকার না, তাদের একেবারে নেতাকর্মী না, এই দলটিরও ভূমিকা আছে। তারা সিদ্ধান্ত নিয়ে অনেকগুলো কাজ করেছে যেটা জনগণের স্বার্থের বিপক্ষে গেছে। অবশ্যই তার জন্য
তার জবাবদিহি করতে হবে, অবশ্যই তার জন্য তাকে মানুষের সামনে এসে দাঁড়াতে হবে, তাকে বলতে হবে, আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু আপনি এই প্রক্রিয়াটা শুরু করার আগেই যখন একদিকে আইনের সংশোধন করছেন যে অভিযুক্ত দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা যায়, আবার মাঠ থেকে দাবি তুলছেন 10 বছরের জন্যই, 11 11.5 বছর না। মানে ওই যে ঢাকা মানে ঢাকা, ঢাকা মানে গাজীপুর জয়দেবপুর না, বিজ্ঞাপনটার কথা মনে আছে। আপনি একবার স্পেসিফিক করে দিচ্ছেন যে 10 বছরের জন্য, তখন হয় কি মানুষের মনের মধ্যে কতগুলো সন্দেহ তৈরি হয়। আমাদের এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপির সামাজিক রাজনৈতিক প্রভাবটা আমরা জানি। আমরা আগেও বলেছি, এখানেও বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ যে অন্যায় কাজটা করেছিল, সে সবসময় চেষ্টা করত তার প্রধান প্রতিপক্ষ বিএনপিকে মাইনাস রেখে, মাঠের বাইরে রেখে সে মাঠে খেলতে আসতো, তাকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করত। মির্জা ফখরুল বলেছেন, চমৎকারভাবে বলেছেন, এই কথাটা আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব ছিল না। মির্জা ফখরুল বলেছেন, কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধের পক্ষে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের এই সুযোগটা যদি আওয়ামী লীগ পেত, আওয়ামী লীগ সবার আগে বলতো যে বিএনপিকে নিষিদ্ধ করো। তো এখন আমরা ইতিহাসের ওই পুনরাবৃত্তি চাই না। বিএনপির নেতাকর্মীরা যেমনিভাবে পালিয়ে থেকেছে, পালিয়ে বেরিয়েছে, পুলিশকে টাকা দিয়ে, প্রশাসনকে টাকা দিয়ে, মাস্তানদেরকে টাকা দিয়ে তাদেরকে গ্রামে আসতে হয়েছে, এমনকি বাবার মৃত্যুর পর তার লাশটা পর্যন্ত জানাজায় অংশগ্রহণ করতে পারেনি অসংখ্য বিএনপির কর্মী, শত শত হাজার হাজার। আজকে অনেক জায়গায় সেই ঘটনার আমরা পুনরাবৃত্তি দেখছি। আওয়ামী লীগের সব কর্মীরা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। নিরীহ কর্মীদেরকে আপনি যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান, তাহলে ওই যে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। এবং এটা এই যে গণঅভ্যুত্থান, আপনি খেয়াল করে দেখেন 2000 মানুষ মারা গেছে। আমি মনে করি যে এই জায়গাটায় 2000 মানুষ শহীদ হয়েছে। আমি একজন মানুষের স্বজনের মৃত্যুও চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই 2000 মানুষের মধ্যে কোনো উপদেষ্টার স্বজন নাই, বড় কোনো নেতার স্বজন নাই, সমন্বয়কদের স্বজন নাই, একেবারে না। আমি এই কারণে বলি একেবারেই সাধারণ মানুষ না, রেজা ভাই, একেবারেই সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ। বাংলাদেশের পরিবর্তনে সাধারণ মানুষরা জীবন দেয়, কিন্তু তার ফলাফলটা ভোগ করে উপরতলার মানুষ। সেটা মুক্তিযুদ্ধ বলেন, এটা তো বৈষম্য। আমি তো সেটাই বলছি। এই কারণেই উদাহরণটা হয়তো কেউ উদাহরণটা পছন্দ হবে না, কিন্তু এটি নির্মম বাস্তবতা যে পরিবর্তনের জন্য সাধারণ মানুষ জীবন দেয়, কিন্তু তাদের জীবনে তার কোনো প্রভাব আসে না। এই যে 2000 মানুষ জীবন দিয়েছে, এখনো মিডিয়াতে দেখছি এদের অনেকেই চিকিৎসা করাতে পারছেন না, লাশ ঢাকা থেকে বাড়ি নিয়ে গেছেন, সে অর্থ পরিশোধ করতে পারছেন না। আমি এই যে নামগুলো বললাম, উপদেষ্টা বললাম, নেতা বললাম, সমন্বয়কারী বললাম, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলি, এই 2000 মানুষের আত্মদান জানে আমাদের কোনো ভুলের কারণে ব্যর্থ না হয়ে যায়, সতর্ক থাকতে হবে। সেই কারণে উদাহরণটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং যেটা আপনি বললেন যে সাধারণ মানুষের যে আত্মদান, এই আত্মদানের কথা যেন আমরা ভুলে না যাই, সেটা খুবই জরুরি দরকার। শরীফ, গত কয়েকদিন ধরে বাজার দর নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এবং আসলেই তাই। বাজারে যারা যাই আমরা, তারা বুঝি যে লাফিয়ে 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 কত দূর চলে গেছে বাজারের দরদাম। তো এখানে ডিমের দাম বেড়েছে, সয়াবিনের দাম বেড়েছে, এবং একটি পত্রিকার রিপোর্ট দিকে দেখলাম যে 20 দিনে ডিমের দাম বাড়িয়ে 20 দিনে 280 কোটি টাকা অলরেডি লুট হয়ে গেছে। মানে যারা এটা বাড়ালেন তারা লুট করে নিলেন বা নেওয়ার উদ্যোগ নিলেন। তাহলে আমরা তো প্রথম প্রায়োরিটিটা দেখলাম যে বাজার দর সহনীয় জায়গায় থাকবে, মানুষের দ্রব্যমূল্যটা তার একেবারে নিজের আয়তার মধ্যে থাকবে, চাল ডাল তেল লবণ এটা একেবারে সামর্থ্যের মধ্যে থাকবে। এইটা রাখলেই তো না আপনি মানুষকে শান্তিতে রাখতে পারবেন। চমৎকার বলেছেন। প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা যে আলোচনাগুলো করছি, আমরা সম্ভবত শহরের মানুষের যে এজেন্ডাগুলো, সেইগুলো নিয়ে বেশি কথা বলছি। আপনি সমাজের মানে কাঠামোর উপরের যে সংস্কারের কথা বলছেন, আমি এর সাথে একটু যুক্ত করে দিই। ক্লাস 8-এর একটা শিক্ষার্থী, সে যে গিয়ে স্কুলে তার শিক্ষকের কলার ধরছে, ক্লাস 8-এর একটা শিক্ষার্থী, সে গিয়ে শিক্ষকের চেয়ারে বসে পড়ছে, এই জিনিসগুলো আপনাকে ভাবায় না। আপনাকে এটা ভাবতে হবে, এই যে পরিবর্তনটা এসেছে সমাজের মধ্যে, এই যে অস্থিরতা, এটা নিয়ে আপনি কোথাও আলোচনা শুনবেন না। এই যে দ্রব্যমূল্যর কথা বললেন, আমি তো বলতে পারি বাংলাদেশের বহু মানুষ, ওই যে বললাম 2000 মানুষ, এই 2000 মানুষ আলোচনা শুনেছে যে আজকে এই যে 250 কোটি টাকার কথা শুনছি, আজ থেকে 3-4 মাস আগে
চিনির বাজার নিয়ন্ত্রণ করে 1000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, এই খবর হয়েছে। ডিমের বাজারে একই ঘটনা ঘটেছে। তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আগে আমাদের একজন ছিলেন, তিনি ওই যে ডিমের দাম বাড়লে তিনি বিকল্প কিছু খাওয়ার কথা বলতেন, খাবারের বিকল্প খাবারের কথা বলতেন, যে বার্গার খান, কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খান। কিন্তু এই কথাটা বলার মতো এখন কেউ নাই, এই কথাটাও কেউ বলছেন। আপনি ওইটাও শুনতে চান? আমি মনে করি যে ঘটনাগুলো সম্ভবত সরকারকে স্পর্শ করছে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক পরিবার ডিম ভাজা দিয়ে ভাত খাবে, তার জন্য তাকে পরিকল্পনা করতে হবে। মাংস 15 টাকা একটা ডিমের দাম, আমি সেটাই বলছি যে আপনার গরুর মাংস, ইলিশ মাছ এগুলো বাদ, ডিম ভাজা দিয়ে ভাত খাবে, তার জন্য পরিকল্পনা করতে হয় যে এই সপ্তাহের অমুক দিন খাবো। খুবই খুবই মানে দুর্ভাগ্যজনক। একেবারে শেষের দিকে আমরা আলোচনায় একটি পত্রিকার শিরোনাম, যানজটের নগরীতে বৃষ্টি হলেই জলজট, যানজট জলজট, একটা ছড়ার ঢং আছে আর কি। এটাই তো আসলে শহরটা অচল হয়ে গেছে। এই শহরটাকে সচল করার জন্য কোনো পরিকল্পনা আমি দেখছি না। গতকালকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে, গত 15 বছরে আমাদের সড়ক উন্নয়নের জন্য, সড়ক নির্মাণের জন্য 85,000 কোটি টাকা এখানে বাজেট ছিল। তার মধ্যে 75,000 কোটি টাকা নিয়ে গেছে 15টা ঠিকাদারি প্রতিষ্ঠান, এবং এই 15টা ঠিকাদারি প্রতিষ্ঠানের পেছনে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় শেখ হেলাল এবং তারিক আহমেদ সিদ্দিকী, 3 জন এই 15টি প্রতিষ্ঠানকে প্রমোট করতেন। অর্থাৎ আমাদের এখানে সড়ক খাতের যে উন্নয়ন বলতে কেবল রাস্তা বানানো, হাইওয়ে বানানো, কিন্তু মানুষের জীবনকে একেবারে স্বাচ্ছন্দ্যময় করার জন্য, গতিকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য যে পরিকল্পনাগুলো, সেগুলো ছিল না, এখনো নাই। আমি একটু পর একটা প্রেস কনফারেন্সে যাব, আজকে আমাদের যানজট নিয়ে একটা সংবাদ সম্মেলন আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, যানজট নিরসন করার জন্য সরকারের ন্যূনতম কোনো পরিকল্পনা নাই। একই সঙ্গে নাগরিকদের যে সহযোগিতাটা করা দরকার সেটাও নাই। নাগরিকদের সেই সহযোগিতাটার কোনো মনোভাব নাই। প্রত্যেকেই সবার আগে যেতে চায়। অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে শহরটাকে বাঁচাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি শেষে আলোচনা করলাম, যানজট জলজট, একটুখানি বৃষ্টি হলেই শহরটা কি পরিমাণ নিদারুণ কষ্টের মধ্যে পড়ে আমরা সবাই জানি, এবং প্রতিদিন আমরা এটা অনুভব করি। কিন্তু এর পরিত্রাণটা কি? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।